আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কিশোর-কিশোরীরা কেন বিষণ্ণতায় ভোগে? কেন কি কারণ এই বিষণ্ণতায় যখন ভোগে বাচ্চারা বা কিশোর-কিশোরীরা আম তখন তারা তো এখান থেকে বেরিয়ে আসতে চায়। মন খারাপ কতক্ষণ ভালো লাগে, কতদিন ভালো লাগে। বেরিয়ে আসতে গিয়েই আসক্তির নানা ফাঁদে ওরা পড়ে যায়। তো ফাঁদ থেকে বের হয়ে আসবার যে বিষয়টা সেটা না হয় জানলাম। কিন্তু আগে জানি যে আমাদের বাচ্চারা কেন আসলে এই বিশেষ বয়সের সময়টাতে বিষণ্ণতায় ভোগে। উম ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবসময় বলে আসছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আসক্তিতে পড়ে যাওয়ার আগেই যদি ঠেকানো যায়, মানে যে সময়টায় তারা আসক্ত হয়ে যেতে পারে, সেটা মোবাইল অ্যাডিকশন থেকে ড্রাগ অ্যাডিকশন যেটাই হোক। হুম, তার আগেই যদি আমরা ঠেকাতে পারি, তাহলে তো সেটা অনেক ভালো। নিঃসন্দেহে। অ্যাকচুয়ালি বিষণ্ণতা কিভাবে হয়? আমি বিষণ্ণতার চিন্তাটা যদি করি, তাহলে আমার কাছে সেই অমলের গল্পটা মনে আসে। যে ওই দইয়ালার মধ্যে যে অমলকে যখন আমরা রবীন্দ্রনাথ প্রেজেন্ট করতেন, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে ওই বয়সে আমি বা আপনি, আমরা যদি আমাদের ওই বয়সে মন খারাপের বিষয়গুলো চিন্তা করি, অমল একটা মানে প্রতীক হয়ে ওঠে। যে ওর মতো মন খারাপ হয়। হুম, তো এই যে মন খারাপটা থাকবে বিষণ্ণতায়। তবে মন খারাপ এবং বিষণ্ণতার রোগ ২ টা ভিন্ন। আমরা জানি না যে অমরের কি হয়েছিল বা কিভাবে, বা আমার হয়তো ওইভাবে এখন মনে নাই। কিন্তু এইটুকু মানে করুণ সুরটা মনে আছে অমরের। সেই দোয়েলার দিকে তাকিয়ে থাকা, তার আকুতি। আকুতি, অপেক্ষা এবং দোয়েল আসলে একটু ভালো লাগা, হুম, এইটা। তো সেদিক থেকে আজকে যদি আমি ওই যে সাইকিয়াট্রিস্ট যদি বলি, অমলের যে বিষণ্ণতা ছিল সেই বিষণ্ণতাটাকে ঠিক আমরা বিষণ্ণতা রোগের পর্যায়ে বলব না। তবে তার একটা বিষণ্ণতা ছিল। এবং যতটুকু মনে পড়ে আমার যে একটা গল্পের মধ্যে এরকম ছিল যে তার একটা রোগ, দুরূহ রোগ ধরা পড়েছিল, যেটা অমলও জানতো যে এটা থেকে সে বাঁচবে না। তো আসলে কি যখন একটা লস হয়, মানে আমি যদি বুঝি যে এই জিনিসটা আমাকে হারাতে হচ্ছে, সেখান থেকেই কিন্তু বিষণ্ণতার জন্ম হয়। এটা ছাড়াও বিষণ্ণতা একটা রোগ। তাহলে পার্থক্যটা কি? আমাদের প্রতিদিনের যে মানে বিচ্ছিন্নতা, প্রতিদিনের যে মানে অপ্রাপ্তি, সেখান থেকে যে বিষণ্ণতাটা আসে, সেই বিষণ্ণতাটা দীর্ঘস্থায়ী হয় না। নিজে থেকে আবার এটা চলে যায় এবং আমাদের মন সেটাকে ঠিক করে। একটা ইলাস্টিক যেমন টেনে বড় করা হয়, তারপর আবার ও সংকুচিত ওর স্বাভাবিক অবস্থানে যায়। হুম। ঠিক আমাদের মনের অবস্থাটাও তাই। আমরা প্রতিদিন বিষণ্ণতার ঘটনার মধ্যে দিয়ে যাই, বিষণ্ণ হই, কিন্তু আবার মনটা ঠিক হয়ে যায়। কিন্তু যখন ঠিক হয় না, ইলাস্টিকের যদি ইলাস্টিসিটি চলে যায়, হুম, তাহলে কি হয়? টেনে লম্বা করে সে আর দিলে ওই পূর্বের অবস্থায় জায়গায় থেকে যায়। ফিরবে না। সেই অবস্থাটা যখন আমাদের মনে হয় যে বিষণ্ণতাটা যাচ্ছে না, থেকে যাচ্ছে এবং হুম, সেটা ২ সপ্তাহেরও অধিক সময় ধরে আমরা মানে অনুভব করতেছি যে বিষণ্ণতাটা আছে। তখন আমরা বলি বিষণ্ণতা রোগ। এবং সেই পর্যায়ে যেয়ে আমাদের আনন্দ গ্রহণ করার যে ক্ষমতা, সেটা চলে যায়। আমাদের শারীরিক কিছু প্রভাব পড়ে, যেমন খাবারের রুচি কমে যায়, ঘুমের সমস্যা হয়, তারপর শরীর দুর্বল লাগতে থাকে। এরকম অনেকগুলো বিষয়। নেগেটিভ চিন্তা চলে আসে, হতাশা চলে আসে, মৃত্যু চিন্তা চলে আসে। যেমন অমলও কিন্তু বলত বাঁচবো না। হুম। তো এই যে মৃত্যু চিন্তাটা, এটা বিষণ্ণতা আসে এবং তারপর আত্মহত্যার ইচ্ছা আসে। এই বিষয়গুলো থাকে বিষণ্ণতায়। আমরা যদি বোধ কবিতার মধ্যে যাই, সেখানেও কিন্তু একই যে সকল আ শ্রম পণ্ড হয়, সকল কিছু শূন্য মনে হয়। এই অনুভূতিটা কিন্তু আমাদের থাকে বিষণ্ণতায়। মানে বোধ কবিতার প্রতিটা লাইন যদি আমি মনে করতে পারতাম বা বলতে পারতাম, যেহেতু আমরা এখন হুম। কবিতা আবৃত্তির দিকে যাব না। কিন্তু এটা যারা পড়ছেন তারা জানেন যে এর প্রত্যেকটা লাইন বিষণ্ণতার। কিন্তু এই অবস্থাটা যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে, সেটা কি আপনি যেমনটা তখন আমরা বলছিলেন যে বিষণ্ণতার ২ রোগ বলি। সপ্তাহের বেশি সময় ২ সপ্তাহের হতে বেশি পারে। সময়। আর এছাড়াও বিষণ্ণতার মতো কাছাকাছি একটা রোগ আছে, যেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ডিপ্রেসিভ টাইপ। আচ্ছা। মানে আমাদের আ মেনে নেওয়ার যে একটা অক্ষমতা, বা হুম, এটা থেকেও একটা মানসিক রোগ হয়, যেখানে বিষণ্ণতার কিছু অনুভূতি থাকে। হয়তো এই রোগগুলাকে সেই জায়গায় ফেলা যাবে, যেটা যে অমলের, যেটা যে তার হুম, রোগটাকে সে মেনে নিতে পারে নাই। সে জানে যে তার মরে যেতে হবে। সেখান থেকে তার একটা বিষণ্ণ সুর চলে আসছে।